আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। নেক্সট পরীক্ষা হচ্ছে তোমাদের আইসিটি। তো চলে আসলাম আইসিটির শিওর শর্ট ক্লাস নিয়ে। তো আইসিটির এই শিওর শর্ট ক্লাস থেকে আমরা দেখো চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 6 গুলো আজকের ভিডিওতে পুরো সব আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো। যেখানে ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তোমরা এখান থেকে প্রায় 100% না বলা যায় অ্যাটলিস্ট 80% কমন পাবো আমার বিশ্বাস। তো চলো প্রথম অধ্যায় থেকে আমি ক দাগ থেকে শুরু করব। ক খ গ ঘ পুরো চ্যাপ্টারের টপিক ধরে ধরে আমি তোমাদেরকে সাজেশন প্লাস টপিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। দেখো প্রথম অধ্যায় থেকে আমাদের যে ক দাগগুলো আমি লিখে রাখছি, এখানে আরও কয়েকটা লিখবো। তো এর ভিতর থেকে আমি সাজেশন আকারে তোমাদেরকে দিয়ে দেবো। তো দেখো প্রথমে ক দাগ রেখেছি আমি গ্লোবাল ভিলেজ, তারপরে ডেটা কি, ক্রায়ো সার্জারি কি, ই লার্নিং কি, ই বুক কি, ই কমার্স কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, টেলিপ্রেজেন্স কি, এআই, রোবোটিক্স, প্লেজারিজম। হ্যাঁ, প্লেজিয়ারিজম। ওকে, এরপরে এছাড়াও আমি আরও কয়েকটা লিখবো। তো যেহেতু আমাদের বোর্ডে একবারে সব কিছু ধরবে না, যার কারণে আমি মুছে দিব এবং মুছে দিয়ে আবার লিখবো। তোমরা সবাই হচ্ছে কি করবা, স্কিপ করে করে ভিডিওটা প্রিভিয়াস করে আবার দেখবা, তাহলে তোমাদের যেখানে যেখানে বুঝতে না পারবা সেটা তোমরা বুঝে দেওয়া। তাহলে দেখো এখান থেকে আমি যে কোশ্চেনগুলো লিখেছি, প্রথমে গ্লোবাল ভিলেজ, এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে নিব, কারণ এই কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা 80% বা 100%ও বলা যায়। দেখো গ্লোবাল ভিলেজ আসতে পারে, তারপরে আসতে পারে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি কি, এটা খুবই ইম্পর্টেন্ট। ই কমার্সটা ইম্পর্টেন্ট, রোবোটিক্স, প্লেজিয়ারিজম মানে যেটা হচ্ছে আমরা কপিরাইট হিসাবে প্লেজিয়ারিজমকে আইসিটির ভাষায় বলা হয়। রোবোটিক্সটাও ইম্পর্টেন্ট, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও ইম্পর্টেন্ট। দেখো এর ছাড়াও এরপরে আমাদের আরও কয়েকটি নিতে হবে, কোশ্চেন নিতে হবে। সেগুলো আমি একটু এটা তোমরা করো, লিখে নাও। লিখে নেওয়ার পরে আমি তোমাদের এরপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 11 নম্বর পর্যন্ত লিখেছি। এরপরে যদি আমি এখানে 12 নম্বর হিসাবে লিখি, দেখো এখানে যদি আমি 12 নম্বর হিসাবে লিখি, তাহলে আমাকে লিখতে হবে অবশ্যই ন্যানো টেকনোলজি। টেকনোলজি, হ্যাঁ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ন্যানো টেকনোলজি থেকে ম্যাক্সিমাম ইয়ারেই ক দাগ আসে। হ্যাঁ, গঘা না আসলেও ক দাগ আসে। তো এরপরে আরও যদি আমি লিখি, তো সেটা আসবে হচ্ছে, দেখো সেটা একটা বাকি থেকে গেল, যেটা হচ্ছে কি বলে, ফিশিং আসতে পারে। আর আরও একটা আছে, সেটা হচ্ছে আমাদের, এটা আমি একটু মুছে দিই এখানে সাইড থেকে। দেখো সেটা হলো 14 নম্বর আমরা নেব হচ্ছে স্প্যামিং। হ্যাঁ, স্প্যামিং তোমরা অনেকে বুঝো। দেখো ফিশিং, স্প্যামিং আমি একটু বুঝাই দিই। ন্যানো টেকনোলজি মানে হচ্ছে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার, এটা এমসিকিউতে আসতে পারে। আর ফিশিং কি, ফিশিং হচ্ছে টোপ দেওয়ার মতো, যেমন আমরা মাছ ধরি ছিপ ফেলে ওরকম। তো তোমাকে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো যদি দেয়, লিঙ্ক দেয়, তো লিঙ্ক দিলে ওই লিঙ্কে প্রবেশ করলে দেখা যাচ্ছে তোমার পার্সোনাল ডাটা তাদের কাছে চলে যায়, এটাকে ফিশিং বলা হয়। আর স্প্যামিং মানে হচ্ছে তোমাকে কোনো একটা মেইল বা কোনো একটা মেসেজ বারবার পাঠানো, যেটাকে স্প্যাম হিসাবে বলা হয়, সেটা মূলত স্প্যামিং। ওকে, তো এরপরে যাব আমরা খ বিভাগে। দেখো ক বিভাগগুলো আমরা খুব ইজিলি দেখে ফেললাম। এই টাইপ থেকে আমাদের 100% কোশ্চেন আসতে পারে, যার ভিতর থেকে আমি কয়েকটা তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম। এর ভিতরে ন্যানো টেকনোলজি ইম্পর্টেন্ট, স্প্যামিংটাও ইম্পর্টেন্ট, এটা অনেকবার এসেছে। হ্যাঁ, তো আমাদের ক্লাস হচ্ছে আজকে শিওর শর্ট, ঠিক আছে? কোনো ওয়ান শর্ট ক্লাস হবে না, সব হচ্ছে আমাদের শিওর শর্ট। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত সব আমরা আজকের ভিডিওতে একবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব। তোমরা শুধু একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে পরীক্ষায় ভালো একটা মার্কস তোমরা কমন পাবা আশা রাখি। ওকে, তো এরপরে দেখো খ বিভাগের ভিতরে যদি আমরা যাই, তো খ বিভাগের ভিতরে গেলে প্রথমে আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে লিখে দিব, যেখান থেকে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি একটা কথা আছে, দেখবে এই কোশ্চেনটা আসতে পারে। কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। আচ্ছা, আমি যদি লিখতে যাই তাহলে ভিডিওটা আরও বেশি বড় হবে। তোমরা একটু কাইন্ডলি এগুলো আমার কথাটা শুনে তোমরা জাস্ট ব্যাখ্যাগুলো পড়ে নিবা। এরপরে দেখো আসতে পারে হ্যাকিং নৈতিকতা বিরোধী, এটা এই খদাকটা খুব ইম্পর্টেন্ট আসতে পারে। হ্যাকিং হচ্ছে নৈতিকতা বিরোধী। তারপরে আসতে দেখবে একটা আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্ত করা যায়, ব্যাখ্যা করো। এটা বুঝিয়ে লেখো, বা এটাও আসতে পারে। বা শুধুমাত্র ব্যক্তি শনাক্তকরণ বুঝিয়ে লেখো, এটাও আসতে পারে। তারপরে আসতে পারে তথ্য প্রযুক্তি নির্ভরই হচ্ছে আগামীর বিশ্ব ব্যাখ্যা করো। বিশ্বগ্রামের প্রভাবে পৃথিবীটা দিন দিন ছোট হয়ে আসছে, ব্যাখ্যা করো, এটা আসতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আসতে পারে উচ্চ ফলনশীল, এই ধরনের কোশ্চেন আসতে পারে।
তারপরে আসতে পারে আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তিটি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তি অর্থাৎ ন্যানো টেকনোলজির মাধ্যমে যে গবেষণা চলতেছে সেটাকে বলা হচ্ছে আণবিক পর্যায়ের। তারপরে আমাদের আসতে পারে বর্তমান চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র ও সার্জারি করা চলে, এটা ক্রায়ো সার্জারি থেকে কোশ্চেন আসতে পারে অতি শীতল তাপমাত্রায়। টেলিমেডিসিন কি ব্যাখ্যা করে আসতে পারে। টেলিমেডিসিন হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না বিভিন্ন বাংলাদেশ থেকে বসে, ধরো তুমি বাইরের যে কোনো দেশের বড় বড় কান্ট্রির বা বড় বড় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, সেটা মূলত হচ্ছে টেলিপ্রেজেন্স টেলিমেডিসিন। আর টেলিপ্রেজেন্স আসতে পারে, টেলিপ্রেজেন্স কি ব্যাখ্যা করো। টেলিপ্রেজেন্স মূলত হচ্ছে তুমি ভার্চুয়ালি কোথাও উপস্থিত রয়েছে, ধরো তোমার একটা মিটিং রয়েছে, সেটা তুমি ভার্চুয়ালি অর্থাৎ মিটিংয়ে সরাসরি না গিয়েও অনলাইনের মাধ্যমে তুমি সেই মিটিংটাতে অ্যাটেন্ড করছো, এটা মূলত ভার্চুয়াল বলা হয় এটা। আচ্ছা গেল। এরপরে যদি আমরা গ বিভাগে আসি এখান থেকে, তাহলে খ বিভাগগুলো আমি বলে দিলাম, এরপরে গ বিভাগগুলো তোমরা একটু জাস্ট লিখে নাও আমার থেকে। আমি যদি এখান থেকে সব থেকে প্রথমে বলি যে গ বিভাগ থেকে কোন কোন টপিক থেকে আসতে পারে, ক্রায়ো সার্জারি, ক্রায়ো সার্জারি টপিক থেকে আমাদের গ বিভাগে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে কোশ্চেন আসার সম্ভাবনা আছে ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। দেখো ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা হচ্ছে বাস্তব নয়, তবে বাস্তবের নয় কাল্পনিক যে জগৎটা মূলত বোঝায় সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন প্রয়োগ ক্ষেত্রে রয়েছে, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এই টাইপের ব্যাখ্যাগুলো তোমরা সুন্দর করে পড়ে নেবা। এরপরে যদি কোশ্চেন বলা হয় সেটা হচ্ছে রোবট, রোবট বা রোবোটিক্স থেকে আসতে পারে। তারপরে যদি বলা হয় তাহলে আমাদের আসতে পারে হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে। তারপরে যদি বলা হয় তাহলে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, 100% কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা থাকে, তোমরা মিলিয়ে নিও, কোনো না কোনো জায়গায় চলে আসবে। যেহেতু এবার আর মানে বোর্ড আলাদা না, সেহেতু বায়োমেট্রিক্স থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব জোরালো, এবং ভার্চুয়াল রিয়েলিটি থেকে কোশ্চেন আসার সম্ভাবনাও অনেকটাই জোরালো বলা যায়। ঠিক আছে, তো এই টপিকগুলো তোমরা অবশ্যই বাদ দিবা না। এরপরে এগুলো গ এবং ঘ উভয়ের হিসাবে ভিতরে চলে। আর স্পেশালি ঘ দাগের জন্য যদি আমাদের বলা লাগে, তো ঘ দাগের জন্য আসে ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমরা যে টপিকটা পড়বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ তোমরা এই টপিকটা ভালো করে পড়ে নিবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি জানো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিক হচ্ছে আমাদের যে জিন এক জিন থেকে অন্য জিন তো কেটে দিয়ে নতুন করে উদ্ভাবন করা, এটাই মূলত হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যার ফলে উন্নত ফসল, উন্নত জাত, বিভিন্ন ধরনের এই টাইপের পাওয়া যায়। আর ন্যানো টেকনোলজি দিয়েও কোশ্চেন আসতে পারে গ থেকে, তবে লেস ইম্পর্টেন্ট ন্যানো টেকনোলজি। আমার কেন মনে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং বায়োমেট্রিক্স থেকে কোশ্চেন আসতে পারে, রোবোটিক্স থেকেও কোশ্চেন আসতে পারে। রোবোটিক্স হচ্ছে রোবট কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এই টাইপের কোশ্চেন এখান থেকে ঘতে দিয়ে দিলেও দিতে পারে। আর লাস্টে পড়বা আইসিটির নৈতিকতা এবং মানে ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো আছে এগুলো পড়বা। তো আশা করি এর ভিতর থেকে আমাদের গঘা চলে আসবে ইনশাল্লাহ। তো দুইটা জায়গায় দেখো আমি বলে দিয়েছি, একটা বায়োমেট্রিক্স আর একটা ভার্চুয়াল রিয়েলিটি, এবং বায়ো ইনফরমেটিক্সটাও মূলত লেস ইম্পর্টেন্ট, আমি দিলাম না এর ভিতরে। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে আমাদের যেটা জীববিজ্ঞানের কোনো সমস্যা বা জীববিজ্ঞানের কোনো শাখা যখন আমরা কম্পিউটারের মাধ্যমে সমাধান করার প্রক্রিয়াটাই মূলত হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ ওকে, তো বায়োমেট্রিক্সটা বেশি ইম্পর্টেন্ট সব থেকে। এর ভিতরে আমাদের বিভিন্ন ধরনের তথ্য আছে, মনে রাখবা। বায়োমেট্রিক্সের ভিতরে দুই প্রকার, একটা আচরণগত, একটা শরীরবৃত্তীয়। আচরণগতর ভিতরে কী কী আছে, শরীরবৃত্তির ভিতরে কী কী আছে, এই টাইপগুলো তোমরা ডিটেলসে ভালো করে পড়ে যাবা। দেখা যাচ্ছে এমন টাইপের উদ্দীপক হতে পারে যে একজন বিজ্ঞানী তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং দরজা খুলে গেল, এক লাইনের একটা উদ্দীপক হতে পারে। অপর একটা উদ্দীপক হতে পারে যে তার বন্ধু তার ল্যাবে প্রবেশের জন্য তার রুমের সামনে গিয়ে এরকম একটা আঙ্গুলের ছাপ দিল, পরে দরজা খুলে গেল। এরকম টাইপের বায়োমেট্রিক্স থেকে কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার 1 থেকে মোটামুটি ক খ এবং গ ঘ মিলায়ে। আশা করি এর ভিতর থেকেই কোশ্চেন চলে আসবে। এইচএসসি 26 তোমরা, সো ক্লাসটা মিস দিও না, একটু লং ভিডিও হবে, তোমরা সবাই ক্লাসটা দেখবা, তাইলে বুঝতে পারবা। এরপর আমরা চ্যাপ্টার 2-তে যাবো, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার ডাটা কমিউনিকেশন যেটা। তো সেকেন্ড চ্যাপ্টারটা একটু অনেক বড়, তোমরা সবাই জানো। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা কোশ্চেন শর্ট করার চেষ্টা করব, যেহেতু বড় চ্যাপ্টার আমি চাইবো তোমাদেরকে সংক্ষিপ্ত করে দেওয়ার। হ্যাঁ, তো এখান থেকে আমি প্রথমে গ এবং ঘ গুলো দেবো, তারপরে ক খ গুলো দিব। দেখো
তোমাদের গ ঘ প্রথমে কেন দিব, কারণ আমাদের গ এবং ঘয়ের অ্যান্সার করাটা আগে জরুরি, ঠিক আছে, এবং অবশ্যই ক খ করা জরুরি, তারপরেও গ এবং ঘটা আমরা আগে একটু দেখি। দেখো এখান থেকে সর্বপ্রথম যে টপিকটা আসবে সেটা হচ্ছে টপোলজি। কোন 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 টপিক? টপোলজি। হ্যাঁ, একবারে 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, আসতেই মানে এসে বসে আছে বলা চলে। হ্যাঁ, এটা আসবেই, আসার সম্ভাবনা 100%ই বলা যায়। টপোলজি 2 নম্বরে যদি আমরা দেখি কোনো এখান থেকে আরও ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনটা বলা যেতে পারে সেকেন্ড, সেটা হচ্ছে আমাদের সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস যে একটা টপিক আছে, এটা সিনক্রোনাস অবলিক অ্যাসিনক্রোনাস। আচ্ছা, দেখা যায় কি আমরা যেটাই গ ঘ লিখি ওখান থেকে কিন্তু আমার ক এবং খ এর ক্ষেত্রে প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। যেমন সিনক্রোনাস কি, অ্যাসিনক্রোনাস কি, এটা আমাদের ক এবং কতেও আসতে পারে। তো এটাও মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে টপোলজি হচ্ছে আমাদের একদম 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেউ মিস দিবা না। টপোলজি টোটাল 6টা টপোলজি আছে, একদম প্রত্যেকটা টপোলজির চিত্র সহ তোমাকে বুঝতে হবে। আমি একটু বুঝাই দেবো সংক্ষিপ্তভাবে। এরপরে যদি দেখি আমাদের আরও একটু ইম্পর্টেন্ট কমের ভিতরে যদি যাই, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, অর্থাৎ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম যে 3টা মাধ্যম রয়েছে, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে কোশ্চেনটা আসার ইয়েটাও আমি তোমাদের ধারাটাও বলে দিই। যেমন ব্লুটুথের স্ট্যান্ডার্ড মান আছে IEEE 802.15 আছে ব্লুটুথের, আর ওয়াইফাইয়ের হচ্ছে 0.11 এবং ওয়াইম্যাক্সের হচ্ছে 0.16। হ্যাঁ, এই যে 3টা স্ট্যান্ডার্ড মান দিয়ে তোমাদের উদ্দীপক হতে পারে। তো উদ্দীপক থেকে সে তোমাদের করতে বলতে পারে, যে ওখান থেকে ব্যাখ্যা লিখতে বলতে পারে, ঠিক আছে। তো ব্যাখ্যাগুলো সুন্দর করে পড়ে নেবা। এই 3টা আমাদের মোটামুটি ভেরি ভেরি ইম্পর্টেন্টের ভিতরে আমি রাখবো। তারপরে তোমাদের এখান থেকে আরও দিতে পারে তার মাধ্যম আছে না, যে বিভিন্ন ধরনের তার, যেমন ফাইবার অপটিক কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ওই তার মাধ্যমের থেকে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার, এটা ভালো করে পড়বা, এই তার মাধ্যমটা পড়বা। এরপরে যদি নিই সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, তারপরে আছে ফুল ডুপ্লেক্স। এই টপিক থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে ডাটা। আচ্ছা দেখো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটাকে বলা হচ্ছে ডাটা ট্রান্সফরমেশন মোড, ঠিক আছে। ডাটা ট্রান্সফরমেশন মোডটা কিন্তু ইম্পর্টেন্ট। 3 প্রকারের, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা মূলত একদিকে যেটা প্রবাহিত হয়, যেমন রেডিও, টেলিভিশন। আর হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্সটা হচ্ছে ডাটা 2 দিকে আদান প্রদান হবে, বাট একই সময় না। যেমন হচ্ছে মেইল পাঠানো, ওয়াকি টকিতে কথা বলা, এরকম আর কি। আর ফুল ডুপ্লেক্সের ভিতরে উদাহরণ হিসাবে টেলিফোন বা মোবাইল ফোন, টেলিফোন, এগুলো বলা যায়, যেটা হচ্ছে ডাটা একই সাথে 2 দিকেই একই সময়ে ডাটা প্রবাহিত হয়, সেটা মূলত হচ্ছে ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। আশা করি এই টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই টপিকগুলো কিন্তু তোমাদের সবারই জানা, যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিবা এবং সামনেই তোমাদের পরীক্ষা, তোমরা এতটুকু জানো, পারো, এবং এটাই পড়লে এর ভিতর থেকে কোশ্চেন আসবে, আমি আশাবাদী। সো তোমাদের কাজ হচ্ছে বিষয়গুলো সুন্দর করে পড়ে গুছিয়ে পরীক্ষায় আসলে সেটা লিখে আসতে হবে এবং তোমাকে পারতে হবে। তুমি না পারলে ভাইয়া তোমার ব্যর্থতা। আমি বলে দিচ্ছি কোথা থেকে কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা পরীক্ষা হওয়ার পরে মিলাই নিও, ঠিক আছে। আমি এরপরে এই যে ইয়েগুলোর স্ক্রিনশট রাখো, আমি তোমাদেরকে সেখানে মিলাইও দিব যে আমার এই ভিডিও থেকে ক্লাস আসছে কিনা, পরীক্ষায় এসেছে কিনা কোনো কোশ্চেন, ঠিক আছে। তো এটা গেল সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আর এখান থেকে আরেকটা টপিক আসতে পারে, সেটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এই টাইপেও আসতে পারে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সের মতোই, হ্যাঁ, এটাও আসতে পারে। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ওই আর কি। আমি এটা তোমরা লিখে নাও আর কি, আমি বুঝাই দিলাম। তো এই টাইপের দেখো, এখন আমি একটু টপোলজিটা তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো, কারণ টপোলজি জিনিসটা অনেকে তোমরা ভালো করে বোঝো না বা ভালো ক্লিয়ারও না। আমি একটু জাস্ট
তোমাদেরকে টপোলজি 6টা টপোলজিটা একটু বুঝিয়ে দিই, যে টপোলজি থেকে তোমাদের কিন্তু অবশ্যই চিত্রগুলো আগে মুখস্থ করতে হবে, ঠিক আছে? যদি না চিত্র মুখস্থ থাকে তোমার, তাহলে কিন্তু টপোলজি থেকে তুমি আনসার করতে পারবে না, ঠিক আছে? দেখো আমি যদি প্রথমে টপোলজি দেখি, বাস টপোলজি। খেয়াল করো, বাস টপোলজিটা হচ্ছে এরকম একটা নেটওয়ার্কের ব্যাকবোন থাকে, এই যে মাঝের একটা তার দিয়ে দিলাম, এটাকে বলা হয় ব্যাকবোন। তোমার এরকম দুই সাইডে নেটওয়ার্কগুলো সংযুক্ত থাকে। জাস্ট একটু দেখো খেয়াল করে, এরকমই দেখবা উদ্দীপকে থাকবে এই। তো এটা হচ্ছে বাস টপোলজির স্ট্রাকচার। এরকমভাবে তোমার চিত্র দিবে উদ্দীপক, ধরো এটা একটা উদ্দীপক 1 দিল বা উদ্দীপক ক দিল, এরকম দিয়ে বলবে উদ্দীপক টপোলজিটি ব্যাখ্যা করো, ঠিক আছে? তাহলে এটার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা তোমাকে পড়তে হবে। দেখো এটার আমি একই সাথে কয়েকটা সুবিধা অসুবিধা বলে দিয়ে যাব, তুমি জাস্ট মিলাই নিবা পরীক্ষায়, বই থেকে ডিটেলস পড়ে নেওয়া। তো বাস টপোলজি তুমি চিনবা কিভাবে? আমি জাস্ট এভাবে স্টুডেন্টদের মনে রাখার জন্য বলি যে বাসে দেখবা যে বাসে দুই পাশে সিট থাকে, তাইলে এইগুলোকে, এই নেটওয়ার্কগুলোকে সিট হিসাবে মনে রাখো, এবং বাসের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে এরকম স্পেস। তো এটা দেখতে ঠিক বাসের মতো, যার কারণে এটা ওরকমই, যার কারণে নামটা হচ্ছে বাস টপোলজি। হ্যাঁ, এবং এই যে নেটওয়ার্ক, এই যে তার, এই তারের নাম হচ্ছে ব্যাকবোন। কি বললাম? ব্যাকবোন, ঠিক আছে? এই নেটওয়ার্কটা মানে এই তারটা যদি নষ্ট হয়ে যায়, পুরো সিস্টেম সব কিছু নষ্ট হয়ে যাবে, এটা কই। তাহলে এখান থেকে তোমরা আমার এই থিমগুলো নিয়ে তোমরা ডিটেলসে বাসা থেকে পড়ে নিবা, ওকে? তারপরে দেখো বাস টপোলজির পরে আমরা যাব হচ্ছে স্টার টপোলজিতে। স্টার টপোলজি, দেখো স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় নেটওয়ার্ক থাকে, একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, মূলত এই ডিভাইসটার নাম হচ্ছে হাব। এই ডিভাইসটার নাম কি? হাব। এই হাবকে কেন্দ্র করে বাকি কম্পিউটার, বাকি নেটওয়ার্কগুলো সংযুক্ত থাকে। এই হাবটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যায়, ওকে? বাট এখানে তোমার সাপোজ এই নেটওয়ার্কটা নষ্ট হয়েছে, তাহলে তুমি এখান থেকে এটাকে রিপ্লেস করে ওখানে আবার সংযোগ দিতে পারবা। বাট হাব যদি নষ্ট হয়ে যায়, পুরো সিস্টেম সবই ডিজেবল হয়ে যাবে। বুঝাইতে পারছি? ওকে, নাও এই এই স্টার টপোলজি থেকে এমসিকিউ আসে যে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে যে কোন টপোলজিতে, তাহলে তোমার এমসিকিউতে যদি আসে তাহলে তোমরা কিন্তু অবশ্যই পারবে আনসারটা, যে কেন্দ্রীয় ডিভাইস থাকে মূলত স্টার টপোলজিতে। ওকে, নেক্সট দেখো এরপরে আছে হচ্ছে আমাদের রিং টপোলজি। রিংটা কেমন? রিং তো তোমরা সবাই চেনো, বৃত্তাকার, তাই না? তাহলে এই রিংয়েও বৃত্তাকার হবে, যেমন রিংয়ের ভিতরে এরকম বৃত্তাকার আকারে টপোলজিগুলো, নেটওয়ার্কগুলো সংযুক্ত দেওয়া থাকে। এখানে একটা প্রথম নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায়, পুরো নেটওয়ার্ক সব নষ্ট হয়ে যায়, জাস্ট এটুকুই। তাহলে রিং টপোলজি গেল। এরপরে দেখবো হচ্ছে আমরা ট্রি টপোলজি। দেখো ট্রি মানে কি? গাছ না? তো এই টপোলজিটা দেখতেও গাছের মতো। দেখো প্রথমে এখানে একটা নেটওয়ার্ক রয়েছে, এখান থেকে একাধিক আবার দুইটা নেটওয়ার্ক বেরোলো, এই দুইটার থেকে আবার দুইটা বেরোলো, এখান থেকে দুইটা বেরোলো। তাহলে এই যে টপোলজিটা, এই যে শাখা প্রশাখা বেরোতেই আছে, এই যে শাখা প্রশাখা বেরোতেই আছে, মূলত এইটা হচ্ছে ট্রি টপোলজির বৈশিষ্ট্য, ঠিক আছে? তো ট্রি টপোলজিটা এভাবে গাছের মতো শাখা প্রশাখা থাকে, এটা দেখে তোমরা চিনতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে থাকবে হচ্ছে মেশ টপোলজি, খুব ইম্পর্টেন্ট টপোলজি, মেশ। দেখো মেশ টপোলজিটা হচ্ছে, মেশ টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এরকম আমি একটু চিত্রটা দেখাই, দেখো এখানে প্রত্যেকটা টপোলজির সাথে, মানে সরি, প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে। এই যে দেখো প্রত্যেকটার সাথে কানেক্ট আছে না? এখানে আমাদের টোটাল 4টা টপোলজি, 4টা নেটওয়ার্ক। তো আমার তার লেগেছে কয়টা? দেখো তো 1 2 3 4 5 6টা। এজন্য এই মেশ টপোলজির দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে মেশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয় করতে হয়, আর নোড সংখ্যা। দেখো আমি তোমাদের লিখে দিই, মেশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয়ের সূত্র হলো মেশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n × n-1 ভাগ 2। তো ভাই দেখো এখানে আমাদের কয়টা নেটওয়ার্ক ছিল, তোমাকে উদ্দীপক বলবে যে মেশ টপোলজিতে 10টি নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য টোটাল কতগুলো তার লাগবে। এমসিকিউতেও দিতে পারে, আবার তোমাকে সিকিউতেও বলে দিতে পারে। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি 10টা নেটওয়ার্কের জন্য একটা মেশ টপোলজির তারের সংখ্যা নির্ণয় করি, তাহলে এখানে আমরা n এর মান কত পাইলাম? 10। তাহলে 10 × 10 - 1 ভাগ কত? 2। তাহলে 10
ইন্টু কত 10 থেকে 1 বিয়োগ করলে 9, 90 ভাগ 2 অর্থাৎ 45, তাই না? তো এইভাবে করে আমরা তারের সংখ্যা নির্ণয় করতে পারবো। তারপরে যদি মেস্টাবোলজিতে নোট সংখ্যা বলে, দেখো নোট সংখ্যা, তাহলে নোট সংখ্যা যদি বলে তাহলে নোট সংখ্যার জন্য সূত্র হচ্ছে n-1, জাস্ট, আর কিচ্ছু না। তোমাকে বললো যে 10টা নেটওয়ার্কের জন্য মেস্টাবোলজি নোট সংখ্যা কত, তাহলে 10 - 1, 9টি। এই তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের গ এবং ঘ অংশ মোটামুটি শেষ এখানেই। তারপরে আমরা একটু জাস্ট মিলায় নিব, জাস্ট তোমরা একটু দেখবা যে আমি ক এবং খগুলো জাস্ট তোমাদেরকে মুখে বলে দিব, তোমরা কি করবা, জাস্ট এই এই মুখ থেকে আমার এই ভিডিওটা জাস্ট শুনবা, শুনে ওখান থেকে তোমরা বইয়ের থেকে বা টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট তোমাদের কাছে যার কাছে যা আছে তোমরা সেভাবে করে এই ইয়েগুলো টপিকগুলো পড়ে নিবা, তাহলে সেখান থেকে 100% কমন পাবা, আমি আশা রাখি। দেখো সর্বপ্রথম কমিউনিকেশন বা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন আমাদের 2 নম্বর চ্যাপ্টারের নাম। আমাদের ক দাগে আসার সম্ভাবনা, ব্যান্ডউইথ কি, খুব ইম্পর্টেন্ট একটা ক দাগ, ব্যান্ডউইথের সংজ্ঞা। এরপরে আসতে পারে ব্লুটুথের সংজ্ঞা আসতে পারে। দেখো সর্বপ্রথম বলেছে কি ব্যান্ডউইথ কাকে বলে, এরপরে আমি আরেকটা টপিক বলে দেবো যেখান থেকে ক দাগ 100% আসবে, যেমন রাউটার, রিপিটার, গেটওয়ে, মডেম, তারপরে ব্রিজ, হাব, সুইচ। এই যে 7টা নাম বললাম, এই 7টা থেকে একটা 100% পাবা, একটা ক দাগ পাবাই পাবা, মিলাই নাও তুমি, গেল। এরপরে তোমাদের জন্য আসতে পারে মডুলেশন কি, ডিমডুলেশন কি, এটা আসতে পারে। তারপরে আসতে পারে টপোলজিগুলো ডিরেক্ট বললেও দিলেও দিতে পারে। আর একটা কথা ম্যাক্সিমাম টাইম আসে, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং সংযোগটা ইয়েটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। তো মোটামুটি এইগুলো পড়লেই তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাবা। আর খদাকের জন্য আমি তোমাদেরকে বলে দিই, যেগুলো বলবো জাস্ট তোমরা একটু শুনে নাও, মাথায় রাখবা যে ডেটা ট্রান্সমিশনের সিনক্রোনাস সুবিধাজনক ব্যাখ্যা করো, এই খদাকটা আসতে পারে। ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। ডেটা ব্লক আকারে বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়, ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়, খুব ব্যাখ্যা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একবারে। এরপরে দিতে পারে ডেটা ট্রান্সমিশন মোড, ব্যাখ্যা করো, অর্থাৎ ওই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বললাম, ওইটা খ থেকে দিয়ে দিতে পারে যে ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, ওই 3টা পদ্ধতি। ওকে, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ব্যাখ্যা করতে বলতে পারে। হাবের চেয়ে সুইচ উত্তম, খুব বেশি ইম্পর্টেন্ট, হাবের চেয়ে সুইচ উত্তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের গ এবং ঘ এর ভিতরে আমাদের যে আরো একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে আমি একটু লিখব, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক যেমন ল্যান, ম্যান, প্যান, অন, আবার সিএন আছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এই টাইপের, এটাও এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে জেনারেশন, মোবাইলের যে প্রজন্মগুলো, আমরা এখন কোন প্রজন্মে আসছি, 5G-তে, তাই না, 5G, অর্থাৎ 5th জেনারেশন। ওকে, তাহলে এই জেনারেশনগুলো পড়বা। তাহলে এই 2টা টপিক একটু তোমরা ওখান থেকে অ্যাড করে নাও। এই জেনারেশন থেকে একটা এমসিকিউ খুব অনেক সময় বা প্রায়শই এসেছে, দেখা যায় যে ভিডিও কলিং কোন প্রজন্ম থেকে শুরু হয়েছে বা কোন প্রজন্মে চালু হয়েছে, ভিডিও কলিং 3G বা 3য় প্রজন্মে চালু হয়েছে, এটা আসতে পারে। আর আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে SMS বা MMS কোন প্রজন্মে চালু হয়েছে, এটা হচ্ছে 2G থেকে। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটা এমসিকিউটা আসতে পারে। আর ওই যেটা বললাম যে ভিডিও কলিং হচ্ছে 3G। আর একটা জিনিস আছে যে 4G এর গতি 3G থেকে কত গুণ বেশি, 50 গুণ বেশি, মনে রাখবা, ঠিক আছে। এগুলো আমি কিন্তু শর্ট আকারে এমসিকিউ বলে দিয়ে গেলাম, ঠিক আছে, এগুলো দেখবা, আসার সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে আরও আসার সম্ভাবনা আছে হচ্ছে এমসিকিউ, যে তোমরা গতবার পরীক্ষা এসেছে 25 সালে, যে একবারে বইয়ের প্রথমে দেখবা, যাদের কাছে তোমাদের মাহবুর রহমান স্যারের বই আছে, ওই বইয়ের শুরুতে 2য় অধ্যায়ে দেখবা যে একটা চার্ট আছে, যে
যেমন বিভিন্ন ধরনের সার্ভিসের নাম আর পাশে দেখবা যে লেখা রয়েছে ব্যান্ডউইথ কত। যেমন গতবার এসেছিল স্ট্রিমিং ভিডিও এর ব্যান্ডউইথ কত 0.7 Mbps। ওকে, তাহলে এই যে চারটা তোমরা একটু খুব ভালো করে পড়বে, ওখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি, তো এগুলো পড়বা। তো আর আরেকটা এমসিকিউ আসার সম্ভাবনা দেখবা যে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড মান IEEE 802.11, 15 এবং 16, ওয়াইম্যাক্স এর 16, আর ওয়াইফাই হচ্ছে 11 এবং 15 হচ্ছে ব্লুটুথ। এবং ব্লুটুথ থেকে আরও ছোটো ছোটো এমসিকিউ আছে, তোমরা টপিকটা ধরে ধরে পড়লে বুঝতে পারবে। যেমন ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, তারপরে ব্লুটুথের এরিয়া কত, কত কত মিটার পর্যন্ত রেঞ্জ পাই, এরকম বিভিন্ন ধরনের ছোটো ছোটো এমসিকিউ আছে। তোমরা মূল বইটা যখন পড়বা না তখন ভালো করে এই জিনিসগুলো তোমাদের সামনে চলে আসবে এবং তোমরা পারবা, আমি বিশ্বাস রাখি। ওকে, তো এই জিনিসগুলো তোমাদের পড়া উচিত। তারপরে জেনারেশন থেকে বিভিন্ন ধরনের ওই যে ছোটো ছোটো বললাম এগুলো পড়বা। লাস্টে তো বলেই দিলাম ওই যে টপোলজি একবার আউট কোশ্চেন, টপোলজি থেকে কোশ্চেন এসে বসে আছে দেখবা। ক্লাউড কম্পিউটিং থেকে দিতে পারে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেট বা সার্ভার ভাড়া করে নিয়ে চালানো, এটাই মূলত ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাখ্যা। ক্লাউড কম্পিউটিংয়ের 3টা মডেল আছে, IPS হিসাবে মনে রাখবা। দেখো ক্লাউড কম্পিউটিংয়ের কয়টি মডেল বললাম, 3টা, একটা হচ্ছে I, একটা P আর একটা S, এগুলো মনে রাখবা। দেখো IaaS এরকম ছোটো করে লেখা আছে। দেখো I বলতে বোঝায় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, আর P বলতে বোঝায় হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আর S দিয়ে বোঝায় হচ্ছে, আর S দিয়ে বোঝায় হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে, তো মূলত এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ব্যাখ্যা। এবং ব্যাখ্যা বলতে কি ইম্পর্টেন্ট টপিকগুলো এখান থেকে আশা করা যায় সিকিউ এফসিকিউ তোমরা পাবা। মূলত তোমাদের মূল বই বিকল্প কিছু নয়, অবশ্যই মূল বইগুলো পড়বে। এবং আমি যে জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম, 100% বলে দিলাম, স্টার দিয়ে দিলাম, এগুলো পড়বা, দেখবা এখান থেকে ইনশাআল্লাহ পরীক্ষা চলে আসবে। ওকে, তো নেক্সট আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে একবার আউট কোশ্চেন তোমাদেরকে বলাই আছে, তোমরা জানো। দেখো তৃতীয় বা 3.1 লিখে আমি, দেখো 3.1 গ দাগের জন্য আমাদের একবারে আউট কোশ্চেন যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর, হ্যাঁ। আর ঘ দাগের জন্য হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, হ্যাঁ। এখানে 2 এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারে। ধরো কোনো একটা উদ্দীপক এরকম দিল, ধরো বলতে পারে মিস্টার এক্স সে নির্বাচনী পরীক্ষায় আইসিটিতে এত নম্বর পেয়েছে এবং তার বন্ধু মিস্টার ওয়াই সে নির্বাচনী পরীক্ষায় আইসিটিতে এত নম্বর পেয়েছে। এখন গ দাগে ওই দুইটার থেকে যে কোনো একটা সংখ্যা পদ্ধতির রূপান্তর বের করতে বলতে পারে, আর ঘ দাগে বলতে পারে যে ওই দুইজনের নাম্বারের মধ্যে পার্থক্য নির্ণয় করো 2 এর পরিপূরক পদ্ধতিতে। ব্যাস এতটুকু, এর বাইরে কোনো তোমার কোশ্চেন এখান থেকে আসেনি, জীবনে কোনোদিন আসেও না, আসবেও না। যদি না আসে তোমাদের পেইড কোর্স ফ্রি করে দেবো, যাও চ্যালেঞ্জ থাকলো, পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দে। 3.1 থেকে যদি এই দুইটা কোশ্চেনের বাইরে যদি কোনো কোশ্চেন আসে তাহলে 10 মিনিট আইসিটি স্কুলের মেহেদি ভাইয়ার পেইড কোর্স ফ্রি করে দিবে সারা বাংলাদেশ, একবারে চ্যালেঞ্জ ওপেন। ওকে, নেক্সট আমরা যাব 3.2-তে। তার আগে এখান থেকে আমরা কয়েকটা ক এবং খ দেখব। ক এবং খ দেখব যেখান থেকে আমাদের ক খ আসতে পারে। দেখো ক বিভাগ যদি আমরা লিখি সেক্ষেত্রে আমাদের প্রথমে আমার যেটা আসতে পারে সেটা বিসিডি কোড কি আসতে পারে, বিসিডি কোড কি, তারপরে আসতে পারে সংখ্যা পদ্ধতি কি। তোমরা একটু ভিডিওটা না টেনে স্কিপ করবে না, দেখবা সংখ্যা পদ্ধতি কি আসতে পারে। পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসতে পারে, পজিশনাল অবলিক নন পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমি জাস্ট লিখে দিলাম, তোমরা একটু বুঝে নিও, হ্যাঁ, না হলে ভিডিও আরো লং হবে। দেখো সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল নন পজিশনাল কি, বিসিডি কোড কি, আস্কি কোড কি, আস্কি কোড কি আসতে পারে, তারপরে আসতে পারে ইউনিকোড কি, ইউনিকোড কি, হ্যাঁ। এদের ভিতরে যদি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে বলা যায় তো এই যে কটা লিখতেছি পাঁচটা ইম্পর্টেন্ট। এখান থেকে আসলে ভেরি ভেরি কি সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আসলে ইম্পর্টেন্টগুলোই লিখতেছি, লেস ইম্পর্টেন্টগুলো তেমন লিখবো না। দেখো তারপরে 6 নম্বরে যদি বলি বিসিডি কোড, ইউনিকোড, আস্কি কোড, পজিশনাল নন পজিশনাল, বেজ আসতে পারে। যেমন ভিত্তি কি, হ্যাঁ,
এইগুলোর ভিতরে দেখবা ইনশাল্লাহ পরীক্ষায় চলে আসবে আশা রাখছি। তো এর ভিতর থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। ক দাগে মূলত এই 5-6টা পড়লেই হয়ে যাবে আশা রাখি। এরপরে যদি আমরা খ বিভাগে যাই, দেখো খ দাগের জন্য যদি যাই, খ দাগে সব থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেটা বারবারই আসে, দেখবা সেটা হচ্ছে খ দাগের জন্য 1 নম্বর যদি লিখি যে এরকম তো একটা মান থাকে, ধরো 9 + 7 = 20, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। দেখো এই কোশ্চেনটার ব্যাখ্যা খুব ইজিলি দেওয়া যায়, অনেকে পারো অনেকে পারো না। যারা পারো তাদের জন্য খুব কি বলে বেস্ট অফ লাক, এবং যারা পারো না তারা শিখে নাও। দেখো তোমরা কি করবে, এখানে থেকে কোনো যদি না ব্যাখ্যাও দাও, ডিরেক্ট যদি কোশ্চেনের অ্যান্সারটা লিখে দাও এরকম ভাবে যে 9 + 7 আমরা পাই কত, 16। এটা কোন পদ্ধতিতে পেলাম, ডেসিমেলে যোগ করলে জাস্ট 9 আর 7 16 হলো। এখন এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে তুমি যদি অক্টাল পদ্ধতিতে বের করো এরকম, তাহলে কি হয় দেখো তো, 16 অক্টালে গেলে কি করতে হয়, 8 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 8 × 16, হাতে কিছু নাই 0, 8-এর ভিতরে 2 কিছু যায় না, এপাশে 0 হয়ে যায়, এপাশে 0। দেখো তো 20 পাইছি না। তুমি যদি জাস্ট এই মানটা এভাবেও রেখে দিয়ে আসি, অ্যান্সার লিখে দিয়ে আসো, স্যার তোমাকে 2 দিতে বাধ্য, অবশ্যই 2 দিবে তোমাকে, কারণ তোমাকে চাইছে 9 + 7 = 20 কিভাবে সম্ভব। তুমি বের করেছো ডেসিমেলে 16 হয়, ওই 16কে জাস্ট অক্টাল চেঞ্জ করেছো, করে দিলে তুমি 20 পাইছো, আনসার শেষ। সো এটাই অ্যান্সার। তো এই টাইপের যতগুলো আছে সবগুলো তোমরা করবা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে। তো আমি জাস্ট তোমাদের কোশ্চেনটাও লিখে দিলাম, সাথে একবার ব্যাখ্যাও দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে 2 নম্বর আসতে পারে, যেমন ধরো 1 + 1 = 10। তারপরে আসতে পারে, তারপরে কি টাইপের আসতে পারে, 3.1 থেকে মূলত এই টাইপের খ দাগই বেশি দেয়, এর বাইরে তেমন একটা দেয় না। আচ্ছা গেল, এরপরে আমরা 3.2-তে চলে যাব, গেটের অংশ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট গেটের অংশ, অনেকে ভয় পাও। তো গেট থেকে আসলে ভয় পাওয়ার কিছু নাই। দেখো 3.2 গেটের আমরা যদি প্রথমে গ এবং ঘ অংশগুলো একটু প্রথমে দেখবো। দেখো গ এবং ঘ, এই গ এবং ঘ এর ভিতরে সর্বপ্রথম অংশ যেটা আমি বলবো সেটা হচ্ছে সরলীকরণ। সরলীকরণ একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরলীকরণ 100% আসার সম্ভাবনা কেমন, দেখো তোমাকে কোনো একটা গেট দিয়ে দিবে, এরকম গেট আকারে দিবে, বলবে এখানে এফ রয়েছে, এফ এর মান বের করে সরল করো, এরকম এই টাইপের এই কোশ্চেন আসবে আর কি। তারপরে দেখো মানে এত ছোট তো দেবে না, বড় আকারের গেট দিবে, ওখান থেকে সরল করতে বলবে। 2 নম্বরে যদি দেখি, সর্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন। সর্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন, গেট দিয়ে বাস্তবায়ন। ধরো কোনো একটা মান তোমাকে বললো এটা ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন করো, এরকম টাইপের দিতে পারে। হ্যাঁ, এগুলো তোমরা সবাই জানো, নতুন করে আজকে আমি দেখাবো না, আমি শুধু টপিকগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে বলে দেবো। এগুলোই তোমরা পরীক্ষায় বা জাস্ট বাসায় 2 দিন প্র্যাকটিস করো, যেহেতু তোমাদের সময় পাচ্ছ মাত্র 9 তারিখ এবং 10 তারিখ। আমি আজকে ভিডিও যখন বানাচ্ছি এখন হচ্ছে 8 তারিখ, এখন রাত বাজে এই টাইমটা আর কি 8:33 হয়েছে, ওখানে রয়েছে 8:33। তো এই হলো অবস্থা। তো তোমাদের 9 তারিখ এবং 10 তারিখ বাসায় সময় আছে, এই 2টা দিন তোমরা রিল্যাক্সে, আজকে রাতেই আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখে 9 তারিখ 10 তারিখ এই টপিকগুলো ধরে ধরে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এর ভিতর থেকে কমন পাবা। দেখো খুব ইম্পর্টেন্ট টপিক, সর্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন এটাও। তারপরে আসতে পারে এনকোডার ডিকোডার। এরপরে আসতে পারে আমাদের সত্যক সারণীও দিতে পারে অনেক সময়। দেখো সত্যক সারণীয় পরীক্ষা দিতে পারে, লেস ইম্পর্টেন্ট তবে আসতে পারে। এরপরে অ্যাডার অংশটা। হ্যাঁ, অ্যাডার 2 প্রকার, একটা আছে হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। হ্যাঁ, আর এরপরে 2টা থেকে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, ফুল অ্যাডার, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই খুব ইম্পর্টেন্ট একদম। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন 100% ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এটা একটু দেখাবো এখনই যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কীভাবে বাস্তবায়ন করতে হয়। তো এই টপিকগুলো যদি তুমি করো এখান থেকে 3.2 থেকে, তুমি আশা রাখো এখান থেকে কোশ্চেন 100% পেয়ে যাবা, তবে সরলীকরণ আসার সম্ভাবনা বেশি। তারপরে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বা হাফ অ্যাডার ফুল অ্যাডার বা এনকোডার ডিকোডার এই টাইপের কোশ্চেন দিয়ে তোমার এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি।
ঠিক আছে, তো চলো এখন আমি একটু জাস্ট এখান থেকে, তোমরা এগুলো সব পারবে, আমি একটু হাফ হেডার দিয়ে ফুল হেডারের কোশ্চেনটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোশ্চেনটা আসে এবং তোমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা করবা। জাস্ট একটু মনে রাখবা, আমি তোমাদেরকে খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করব, জাস্ট সংক্ষিপ্তভাবে, জাস্ট কয়েক সেকেন্ডও লাগবে না তোমার এটার অ্যান্সার করতে। যদিও তোমরা অনেকেই হাফ হেডার দিয়ে ফুল হেডার চিন্তিত, আমি জাস্ট একটু ইয়ে করব, উদ্দীপকটা ড্র করব। দেখো উদ্দীপকটা এরকম থাকতে পারে, এটা একটা ক উদ্দীপক আর এটা ধরো খ উদ্দীপক। হ্যাঁ, এই যে এটা ক, এটা হচ্ছে খ। তোমাকে ঘ দাগে বলা হলো যে উদ্দীপক ক দ্বারা উদ্দীপক খ বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। তাহলে তুমি কিভাবে আনসার করবা? দেখো আমরা জানি বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্দীপক ক হচ্ছে হাফ অ্যাডার আর উদ্দীপক খ হচ্ছে ফুল অ্যাডার। কারণ কি, হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকে, দুইটা আউটপুট থাকে, ফুল অ্যাডারে তিনটা ইনপুট থাকে, দুইটা আউটপুট থাকে। তাহলে আউটপুট হচ্ছে একটা সাম থাকে আর একটা ক্যারি থাকে, এটাতেও সেম। আর এখানে ধরো এবি আর এটা ধরো এবিসি, এই আর কি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব, তাই না? তাহলে আমরা কিভাবে বাস্তবায়ন করবো সেটা দেখবো। দেখো হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন, এটার ব্যাখ্যা তোমরা দিবা এভাবে যে ঘ দাগ দিয়ে প্রথমে দেখবা উদ্দীপক ক হাফ অ্যাডার নির্দেশ করে, খ ফুল অ্যাডার নির্দেশ করে। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব, নিচে বিশ্লেষণ করা হলো। এই বিশ্লেষণ করা হলো, এরপরেই তুমি এই চিত্রটা আঁকাবা। কিভাবে? দেখো হাফ অ্যাডার আঁকাবা। হাফ অ্যাডার কোন কোন গেট দিয়ে বানাতে হয়? এক্স ওয়ার গেট এবং অ্যান্ড গেট মিলে হয় হচ্ছে আমাদের হাফ অ্যাডার। তাহলে এইখানে আমরা পাশাপাশি দুইটা হাফ অ্যাডার আঁকাবো। দেখো এই যে একটা আমি হাফ অ্যাডার আঁকাইছি, এই যে এটা একটা কি হাফ অ্যাডার, তাই না? তাহলে হাফ অ্যাডারের সাম থাকে, ক্যারি থাকে। যেহেতু পাশাপাশি দুইটা আঁকবো, যার জন্য একটাকে S1 একটাকে C1 দিলাম। সেম একই জিনিস আমি আরও একটা আঁকবো এখানে, ব্যাস। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং পরীক্ষায় বারবারই আসে। হ্যাঁ, এখন দেখো আমাদের হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে যাওয়ার জন্য আমাদের ফুল অ্যাডারের তিনটা ইনপুট টোটাল, আমরা এখানে দুইটা পেয়েছি, আরও একটা ইনপুট লাগবে। তো ওই ইনপুটটা কি করব? এটার এই আউটপুট লাইনটা, এই ইনপুট লাইনটাকে ধরে এখানে আমরা সি বানিয়ে দিব। এবং দেখো এটার নাম হচ্ছে S2, এটার নাম C2। তো এখানে দেখো C1 C2 বেশি হয়ে গেছে, এটা C। তাহলে এটাকে আমরা I দিয়ে সূচিত করব ইনপুটের জন্য, CI অর্থাৎ C ইনপুট। তাহলে দেখো তো ABC তিনটা পেয়ে গিয়েছি না? এবং এই যে আউটপুট লাইন আর এই ইনপুট লাইনকে কানেক্ট করে দেবো। ক্লিয়ার? দেওয়ার পরে ফুল অ্যাডার, এসব মনে রাখবা যে ফুল অ্যাডার তিনটা গেট দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে XOR গেট, অ্যান্ড গেট এবং অতিরিক্ত একটা OR গেট লাগে। তো ওই OR গেটটা আমাদের এই যে C1 এবং C2 আছে, এই দুইটাকে আমরা জাস্ট যোগ করে দিলেই C1 এবং C2 দেখো আউটপুট হিসাবে পেয়ে যাব, C1 যোগ C2। তাহলে এই হলো আমাদের পুরো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার। এটা তুমি নিচে এখানে কি দিবা যে চিত্র হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হয়েছে। তো এই যে চিত্রটা আমি আঁকলাম, এই চিত্রটা তোমরা যদি আঁকতে অসুবিধা হয় ভিডিওটা স্কিপ বলতে কি পজ করে 2-3 বার করে দেখে দেখে এই চিত্রটা আঁকবা এবং এই চিত্রের একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা পরীক্ষায় আসবে বলা যায়। ওকে, তো দেখো এই চিত্রটা দেওয়ার পরে লাস্টে তোমাকে কিন্তু অবশ্যই একটা মন্তব্য লিখতে হবে। যেহেতু এটা ঘ দাগের কোশ্চেন, সেহেতু তুমি এখানে মন্তব্য হিসাবে লিখবা যে অতএব উদ্দীপক ক এবং খ দ্বারা, মানে উদ্দীপক ক দ্বারা খ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এতটুকু মন্তব্য তোমাকে লিখতে হবে, কারণ ঘ দাগের সৃজনশীলের সিস্টেম হচ্ছে তোমার লাস্টে মন্তব্য না লিখলে 4 মার্ক পাবা না। তো আশা করি বুঝতে পারছো। তো এরপরে চলো, মোটামুটি আমাদের 3 নম্বর চ্যাপ্টার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের দেখো মূলত দরকার হচ্ছে গ এবং ঘগুলো কিভাবে কোন কোন টপিক থেকে আসে, এবং ক খ তোমাদেরকে অলরেডি সাজেশন আমার দেওয়া রয়েছে। তারপরে আমি ভিডিওতে জাস্ট নর্মালি যতটুকু দেখানোর দরকার আমি দেখিয়ে দিচ্ছি। এবং গ এবং ঘটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আজকের মূলত ক্লাস টপিক, যে কোন কোন জায়গা থেকে আমাদের গ ঘ কোশ্চেন আসে। তো তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা, এবং ভিডিওতে যে টপিকগুলো আমরা আলোচনা করতেছি এই টপিকগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন আসবে। তো চলো নেক্সট হচ্ছে আমরা চ্যাপ্টার 4 শুরু করব। চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের HTML। দেখো HTML থেকে আসলে গ এবং ঘ এখান থেকে যদি এখান থেকে একসেট কোশ্চেন হবে, তোমাদেরকে আগে বুঝতে হবে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হবে। দেখো আমি একটু কোশ্চেন প্যাটার্নটা লিখি যে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন হতে পারে। দেখো প্রথম অধ্যায় থেকে একসেট কোশ্চেন হবে, দ্বিতীয় অধ্যায় থেকে এক সেট কোশ্চেন হবে, তৃতীয় অধ্যায়ের 3.1 থেকে এক সেট কোশ্চেন, 3.2 থেকে এক সেট কোশ্চেন, HTML এর 4 অধ্যায় থেকে এক সেট কোশ্চেন, 5 অধ্যায় থেকে 2 সেট কোশ্চেন, 6 অধ্যায় থেকে এক সেট কোশ্চেন। টোটাল দেখো তো 1 2 3 4 5 6 7 8
দেখছো টোটাল 8 সেট কোশ্চেন হয়ে গেছে না? এই 8 সেট কোশ্চেনে তোমাদের হবে এভাবেই হবে। দেখবা পরীক্ষার হল মানে পরীক্ষা থেকে মানে বেরিয়ে হল থেকে বেরিয়ে মিলিয়ে দেখবা যে আমি যেভাবে লিখলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে, শুধু 5 অধ্যায় থেকে একটা বেশি আসবে, সি প্রোগ্রাম থেকে একটা বেশি আসবেই আসবে, এটা আসলে বলাই যায়। হ্যাঁ, এই আর কি। তো দেখো এইচটিএমএল এর গ এবং ঘ এর জন্য আমাদের একটাই জায়গা সেহেতু একটা থেকে আমাদের পুরোটা কোডই আসার সম্ভাবনা বেশি, এইচটিএমএল কোড। হ্যাঁ, আর 2 নম্বর জায়গা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো এই জায়গা থেকে আসলেও আসতে পারে যদি থিওরি দেয়। তো এই ওয়েবসাইটের কাঠামো আছে আমাদের মূলত 4 প্রকার। কি কি? একটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি, এগুলো তোমরা সবাই জানো। আমি হায়ারার্কিক্যাল এরকম কি একটা বানান আছে দেখবে, হায়ারার্কিক্যাল বা ট্রি, এটার অবলিকে আছে হায়ারার্কিক্যাল বা ট্রি। তারপরে 2 নম্বরে আছে হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স। আমার জাস্ট নামটা মনে আছে, লিনিয়ার বা সিকোয়েন্স এরকম আছে। তারপরে দেখবা নেটওয়ার্ক বা ওয়েবলিঙ্ক, আর 4 নম্বরে আছে দেখবা হাইব্রিড। এই যে 4 প্রকারের ওয়েবসাইটের কাঠামো আছে, এখান থেকে তোমাদের সিকিউতে দিতে পারে থিওরির জন্য, আর অথবা এইচটিএমএল কোড দিয়ে দিবে। মানে এটা আসলে এইচটিএমএল কোড তো অবশ্যই দিবে, আর যদি দুইটাই এইচটিএমএল কোড না দিয়ে যদি একটা দেয়, যেমন গ থেকে এইচটিএমএল কোড দিল, ঘ থেকে থিওরি দিল, এটা হওয়ার সম্ভাবনা কম, দুইটাই কোড দেওয়ার সম্ভাবনা। তো দুইটাই যদি কোড দেয় এইচটিএমএল এর, সেক্ষেত্রে আমাদের ইসের থেকে কোশ্চেন আসতে পারে। দেখো, একটা হচ্ছে এইচটিএমএল টেবিল আকারে দিতে পারে, আর আরেকটা লিস্ট আইটেমগুলো দিতে পারে, যেমন ধরো বিভিন্ন ধরনের টেবিল দিয়ে বানায় দিতে পারে এরকম। হ্যাঁ, তোমার এই যে কল স্প্যান, র স্প্যান থাকতে পারে, এরকমভাবে বানায় দিতে পারে। এর ভিতরে ইমেজ ট্যাগ অ্যাড করে দিতে পারে। এই ধরনের যত আছে, টেবিল টাইপের যত ইয়েগুলো আছে, এগুলো দেখবা। আর আসতে পারে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের তা মিলায়, যেমন নেস্টেড লিস্টের মধ্যে। যেমন এখানে আমি তোমাদের একটা কোশ্চেন দেখিয়েছিলাম আগের দিন, যে বিডি এর ভিতরে আবার ধরো দিল বৃত্ত, এখানে এসে 2 দিয়ে আবার বিডি, পরে এখানে আবার রোমান সংখ্যা দিল। মানে অর্ডার লিস্টের মধ্যে আবার লিস্ট আছে, আবার আনঅর্ডার লিস্ট আছে, এরকম আর কি, তা যেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। তো এই টাইপের এইচটিএমএলগুলো বেশি আসতে পারে, তোমরা এই টাইপের এইচটিএমএলগুলো সলভ করবা। হ্যাঁ, ঠিক আছে। তো এইচটিএমএল এর ক এবং খ যদি আমি তোমাদেরকে বলি, তো এইচটিএমএল এলিমেন্ট কি, এইচটিএমএল কাকে বলে, তারপরে অ্যাট্রিবিউট কি, এই টাইপের যে ক আছে, মূলত এগুলো আসতে পারে। তারপরে দেখো, এইচটিএমএল থেকে যদি কিছু এমসিকিউ বলি আমি তোমাদের, সেক্ষেত্রে হচ্ছে এমটি ট্যাগ। দেখো, এমটি ট্যাগ কোনটি? এই এমসিকিউটা বারবার এসেছে, কতবার এসেছে তার কোনো ঠিক নেই। নিচের কোনটি এমটি ট্যাগ? হ্যাঁ, যে কয়েকটা এমটি ট্যাগ আমি তোমাদেরকে এর আগেও বলে দিয়েছি। ইমেজ, তারপরে আছে এইচআর, তারপরে আছে বিআর, তারপরে আছে ইনপুট। হ্যাঁ, এগুলোকে বলা হয় এমটি ট্যাগ, যার কোনো ক্লোজিং নাই। এমটি ট্যাগ মানে কি? যার ওপেনিং আছে বাট কোনো ক্লোজিং ট্যাগ নাই, এগুলোকে বলা হয় এমটি ট্যাগ। ঠিক আছে। তো এই নিচের কোনটা এমটি ট্যাগ বা নিচের কোনটা এমটি ট্যাগ নয়, এই টাইপের কোশ্চেন যদি আসে এমসিকিউতে, তোমরা পারবা। তারপরে খ থেকেও আসতে পারে যে এমটি ট্যাগ বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, তাহলে এটাও তোমরা পারবা। আর এই আর কি। আর এখান থেকে যদি আরও কিছু ক দাগ তোমাদের এক্সেপশনালি বা স্পেশালি বলা লাগে, সেক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, দেখো হাইপার লিঙ্ক কি, এটা আসতে পারে। হ্যাঁ, তারপরে ডোমেইন নেম কি, এটা আসতে পারে। এইচটিএমএল এলিমেন্ট কি বলে দিলাম। তারপরে ডিএনএস এর ফুল মিনিং আসতে পারে। সার্চ ইঞ্জিন কি, ওয়েব ব্রাউজার কি, হোম পেজ কি, এই মূলত আমি যে কথাগুলো বলি, এগুলো দেখবা যে পরীক্ষায় আসতে পারে। আইপি অ্যাড্রেস কি, হ্যাঁ, এফটিপি কি, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা আসতে পারে। ইউআরএল এর ফুল মিনিং, এইচটিটিপি এর ফুল মিনিং, হ্যাঁ, এইচটিএমএল এর ফুল মিনিং, এইচটিএমএল এর আবিষ্কারক, হ্যাঁ, এইচটিএমএল এর আবিষ্কারক কি, টিম বার্নার্স-লি, এগুলো এমসিকিউতেও আসতে পারে, ক দাগেও আসতে পারে। এই আর কি। তারপরে খ দাগের জন্য একটা সিকিউ খুব ইম্পর্টেন্ট, যে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো, ওয়েবসাইটটা কীভাবে পাবলিশ করতে, এটার একটা ব্যাখ্যা। তারপরে ডোমেইন নেম অদ্বিতীয়, হ্যাঁ, এগুলো ব্যাখ্যা করো, এগুলো আসতে পারে। আইপি ঠিকানা আছে, ডোমেইন নেমের গাণিতিক রূপ, একটা খ দাগ ইম্পর্টেন্ট। তারপরে আর কি কি বলা যায়, যে ব্রেক ট্যাগ এমটি ট্যাগ কেন, ব্যাখ্যা করো এটা।
তারপর হাইপার লিঙ্ক বা লিঙ্ক ট্যাগ ব্যাখ্যা করো, লিঙ্কের ট্যাগ কোনটা, এটা একটা এমসিকিউ, খুব ভালো এমসিকিউ আসতে পারে। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো, ফন্ট ট্যাগের কয়েকটা অ্যাট্রিবিউট রয়েছে, 3টা, ফন্ট ফেস, ফন্ট সাইজ, ফন্ট কালার, হ্যাঁ এগুলা। তো এই যে আমার কথাগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছো? আজকের ক্লাসটা মূলত আজকে ভিডিওটা করতেছে, আমার কথা যেগুলো হবে ভিডিওর মধ্যে, এই কথাগুলো চ্যাপ্টার থেকে যে কথা বললো আমার মুখ থেকে বেরোচ্ছে, এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষা আসার সম্ভাবনা, ঠিক আছে? তোমাদের সামনে দাঁড়িয়ে একটা নাই যে বক 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 করতেছি, কেন করতেছি? তোমাদের ভালোর জন্য, যাতে আমাদের কাছ থেকে তোমরা ভালো আউটপুট পাও, তাই না? তোমাদের জন্যই, তোমাদের ভালো দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু আমাদের কষ্টগুলো করাচ্ছ। তোমাদের কিন্তু একটা দায়িত্ব থেকেই যায়, সেটা হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে, এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে বা তোমরা এখন যেহেতু পাস করে যাবে এসএসসি 26, তোমাদের যারা জুনিয়র আছে তোমরা তোমাদের জুনিয়রদেরকে কিন্তু আমাদের এই চ্যানেল সম্পর্কে বা আমাদের পেজ সম্পর্কে সাজেস্ট করতে পারো, ঠিক আছে? এবং যশোরে আমাদের অফলাইন কোর্স রয়েছে। যশোরে হচ্ছে আমার শাখা হচ্ছে পোস্ট অফিস পাড়া, এখন পার্মানেন্টলি আমার ক্যাম্পাস আছে। সো তোমরা যারা যশোরের স্টুডেন্ট আছো, চাইলে আমাদের সাথে যশোরের সাথে আমার পোস্ট অফিস পাড়া এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এইচএসসি 26 তো শেষ, এইচএসসি 27-এর আমাদের কোর্স চলমান, এবং এইচএসসি 28-এর জন্য প্রি বুকিং চলতেছে অলরেডি। তো এই আর কি। তো দেখো এইগুলো পড়লে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি পরবর্তী চ্যাপ্টার সি প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমি তোমাদের বেশ কিছু জিনিস দেখিয়ে দিব। দেখো প্রোগ্রামিং ভাষা, যেখান থেকে তোমাদের সব থেকে ভয়ের জিনিস, চ্যাপ্টার 5। ওকে, এই চ্যাপ্টার 5 থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট একবারে এবং ঘয় ধরে ধরে বলে দিব, একবারে দেখবা যেখান থেকে বলে দেবো সেখান থেকে আসবে। আমি এই চ্যাপ্টার 5 থেকে একটা সিকিউ যদি তোমাদেরকে বলে দিই, চ্যালেঞ্জ দিয়ে, সেই একটা সিকিউ আসার সম্ভাবনা 80%। কি দেখবা? দেখো, একটা হচ্ছে ফর লুপে তোমাকে কোশ্চেন দিবে, সিকিউ ফর লুপে কোশ্চেন দিবে, দিয়ে বলবে কি হোয়াইল লুপে চেঞ্জ করো অথবা ডু হোয়াইল লুপে চেঞ্জ করো। এই কোশ্চেন ধরে নাও যে পরীক্ষায় এসে বসে আছে একদম 100%, মানে এটা এবছরে কোনোভাবে মিস যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি বলে দিলাম আজকে ক্লাসটা যারা যারা দেখবা, আর পরীক্ষার পরে তোমরা মিলাই নিও যে ফর লুপে কোশ্চেন দিবে, বলবে হোয়াইল লুপে চেঞ্জ করো অথবা ডু হোয়াইল লুপে চেঞ্জ করো, এটা এসে বসে আছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইটা। আর এর থেকে এর বাইরে যদি কিছু দেয়, সেক্ষেত্রে ছোট ছোট বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো দিতে পারে, যেমন লিফিয়ার, মানে অধিবর্ষ কিনা, হ্যাঁ লিফিয়ারের, আমি কিন্তু গ এবং ঘয়ের জন্য বলতেছি, লিফিয়ারের যে সি প্রোগ্রাম আছে, অ্যালগোরিদম আছে, ফ্লো চার্ট আছে, হ্যাঁ। তো মূলত দেখবে যে গ দাগে আমাদের হচ্ছে অ্যালগোরিদম বা ফ্লো চার্ট দেবে, আর ঘ দাগে হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো করতে দেবে। তো দুইটা যেহেতু সিকিউ করবে, দুইটারই একই অবস্থা দেখবা যে দুইটারই গ দাগে কোনো একটা অ্যালগোরিদম বা ফ্লো চার্ট দিবে, আর ঘ দাগে সি প্রোগ্রাম দিবে। এবং ঘ দাগে যদি সি প্রোগ্রাম দেয়, একটা তো 100% থাকবে যে ফর লুপে, হোয়াইল লুপে, ডু হোয়াইল লুপে চেঞ্জ করো, আর অন্য একটা থাকবে আমি যেগুলো দিয়ে দেবো সাজেশন এর ভিতর থেকেই। দেখো লিফিয়ারটা ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট বলা যায় একটি সংখ্যা জোড় না বিজোড়। জোড় না বিজোড়, এই যে কথাগুলো লিখতেছে, একটা সংখ্যা জোড় না বিজোড়, এর কিন্তু তিনটা একই সাথে। একটা হচ্ছে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, ঠিক আছে? একসাথে কিন্তু তিনটাই যাবে, অ্যালগোরিদম যাবে, ফ্লোচার্ট যাবে এবং সি প্রোগ্রাম যাবে। ওকে, একটি সংখ্যা জোড় না বিজোড় এবং একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, একই সংখ্যা লিখে নিতে পারো এখানে, ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক না ঋণাত্মক, হ্যাঁ আসতে পারে। আচ্ছা, তারপরে আসতে পারে ফারেনহাইট থেকে সেলসিয়াস অথবা সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রা নির্ণয়। আসতে পারে লসাগু গসাগু অথবা গসাগু। আচ্ছা, 5টা লিখলাম।
আচ্ছা, ফর লুপ থেকে, ফর লুপের কোশ্চেন, হোয়াইল লুপ, ডুয়াইল লুপ মানে তো বোঝো। ফর লুপে যে কোশ্চেনগুলো আসে মূলত ধারার, এই ফর লুপের যে কোশ্চেনগুলো আসে সব হচ্ছে সাধারণত ধারার ধারার প্রোগ্রাম, যেমন 1 + 2 + 3 প্লাস ডট 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 n সংখ্যক এই ধারাটার সি প্রোগ্রাম নির্ণয় করো, বা অ্যালগরিদম লেখো, বা ফ্লো চার্ট লেখো, ঠিক আছে? ওইগুলো সবই হচ্ছে আমাদের ফর লুপ বা হোয়াইল লুপ বা ডুয়াইল লুপে করা যায়। আর এখান থেকে আমরা লিখলাম হচ্ছে লিফিয়ার, একটি সংখ্যা জোড় বিজোড়, ধনাত্মক ঋণাত্মক, ফারেনহাইট সেলসিয়াস, লসাগু গসাগু। আচ্ছা, তারপরে আছে হলো তারপরে আমরা লিখতে পারি কোনটা জন্য, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্র ক্ষেত্রফল এগুলো আসতে পারে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য মাঝে একটা কোশ্চেন দেখলাম আমি, 6 নম্বরটা এখানে লিখি। দেখো এরকম বৃত্ত দিয়েছে উদ্দীপক, আর আরেকটা এরকম ত্রিভুজ আঁকাই দিয়েছে, হ্যাঁ, দিয়ে বলেছে কি এই গোয়া দাগে বলেছে যে ত্রিভুজ, এই যে বৃত্তের, এই বৃত্ত দিয়েছে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এটা উদ্দীপক এরকম দিয়েছে যে এটা উদ্দীপক ক, এটা উদ্দীপক খ, বলেছে উদ্দীপক ক এর ক্ষেত্রফল নির্ণয় করো, সি প্রোগ্রাম লেখো। আর ঘ দাগে বলেছে উদ্দীপক ঘ এর, মানে উদ্দীপক খ এর অ্যালগরিদম ও ফ্লোচার্ট লেখো। তাহলে এভাবে করেও কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফল দিতে পারে। তারপরে এখানে যদি আমি এসে 7 নম্বর নিই, আর কি নিতে পারি? আচ্ছা, ত্রিভুজের অর্ধ পরিসীমার ক্ষেত্রফল আছে একটা, দেখবা অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমার ক্ষেত্রফল এগুলো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে একটা সি প্রোগ্রাম অ্যালগরিদম ফ্লোচার্ট তোমাদেরকে বেসিক আমি দেখাবো, যে এই টাইপের গুলো যেগুলো পরীক্ষা আসে আর কি। তো চলো আমি মূলত এই ধারার প্রোগ্রামই দেখাবো, যেহেতু এটা লিখেছে এটা দিয়ে এটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এটা একটু আমরা দেখি কিভাবে আনসার করবা তোমরা যদি এটা পরীক্ষা আসে। হ্যাঁ, আসার সম্ভাবনা খুব বেশি। ফর লুপে কোশ্চেন দিবে, তোমাকে বলবে হোয়াইল লুপে চেঞ্জ করো অথবা ডু হোয়াইল লুপে চেঞ্জ করো, খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এখান থেকে যতগুলো এমসিকিউ আমি তোমাদের অলমোস্ট এমসিকিউ অনেক সলভ করিয়েছি। তো আজকের ক্লাসের ভিতরে আমি কয়েকটা এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দেবো যেখান থেকে এমসিকিউগুলো আসতে পারে। ওকে, তো দেখো এখানে যদি কোশ্চেন থাকে 1 + 2 + 3 প্লাস ডট 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 এন সংখ্যক, তো এটা যদি আমরা প্রথমে ফ্লো চার্ট করি, দেখো ফ্লো চার্ট আমি একটু ছোট করে লিখবো, স্টার্ট, তারপরে যেহেতু লাস্ট সংখ্যা এন আছে তাহলে ইনপুট হিসাবে আসবে হচ্ছে এন, আর এরপরে আসবে দেখো সবসময় মনে রাখবা ধারা যখন দিবে ধারার মানগুলো বের করার চেষ্টা করবা। যেমন এখানে 1 থেকে শুরু হয়েছে, তার মানে এখানে ইনিশিয়াল মানটা হচ্ছে আয়ের মান হচ্ছে 1, আর ইনিশিয়াল এস এর মান থাকে 0, তারপরে আয়ের মানটা কত করে বৃদ্ধি পাইছে এটা দেখবা যে 1 এর পরে 2, 2 এর পরে 3, তার মানে আয়ের মান 1 করে বৃদ্ধি পাইছে, i = i + 1। এরপরে দেখবা আয়ের মান কত পর্যন্ত যাবে, n পর্যন্ত, তাহলে কন্ডিশন আসবে i ≤ n। ওকে, এই মানগুলো বের করতে পারলেই তোমার অ্যান্সার করা শেষ। এরপরে সূত্র আছে আমাদের সমষ্টি নির্ণয়ের, সাম = সাম প্লাস আই বা এস = এস প্লাস আই, সংক্ষিপ্ত লিখতে পারি। ওকে, তাহলে এখন এখানে এই যে এই ঘরে আমাদের ইনিশিয়াল মানগুলো দিতে হবে। দেখো i = 1, s = 0, এই যে। এরপরে এখানে একটা লুপ দিবা, লুপ দিয়ে আবার একটা এই যে সূত্র এবং ইয়েটা দিবা যে s = এস প্লাস আই, আর আয়ের মান কত করে বৃদ্ধি পাইছে, i = i + 1। দেন এখানে আমাদের শর্ত চলে আসবে, ওই যে শর্ত, কি শর্ত, i ≤ n। এটা যতক্ষণ ইয়েস হবে ও ততক্ষণ এই সূত্র মেনে চলবে। এই যে এটা যদি ইয়েস হয় তখনও কি করবে, এখানে তোমার এই স্টেপ বাই স্টেপ ওখানে ফর লুপে কাজ চলতেই থাকবে। আর এখানে যখনই ও নো হয়ে যাবে, নো হইলে এসে ও কি ফলাফল করবে, আমাদের রেজাল্ট দেবে প্রিন্ট, আমাদের সমষ্টি নির্ণয় দিয়ে দেবে প্রিন্ট এস, এই যে সমষ্টি এস। তারপরে এসে এখানে এসে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, এন্ড। এই যে দেখো তো সহজ কিনা। এখানে এই টাইপের যতগুলো তোমার ধারা আছে সব এই একই রুলস একইভাবে বের করতে হয়, জাস্ট সূত্রটা চেঞ্জ হয়। কেমন দেখো, আমাদের সূত্র হচ্ছে ফিক্সড, s = s + i। তাহলে এই s + i এর জায়গায় যদি আমার কোনো জায়গায় এরকম ধারা আসে যে 1 + 2 + 3 দিয়ে প্লাস ডট 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 n দিল, প্রত্যেকটার উপরে স্কোয়ার লাগাই দিল। এই যে দেখো তো, যদি স্কোয়ার লাগানো থাকে এরকম, সেক্ষেত্রে আমার সূত্রটাই শুধু চেঞ্জ হবে আর সব সেম থাকবে। যেমন আমাদের তোমার এরকম থাকলে কনস্ট্যান্ট ভ্যালুগুলো দেখবা না, যে কনস্ট্যান্ট কি, এখানে স্কোয়ারটা কনস্ট্যান্ট, দেখো প্রত্যেকের উপরে স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে স্কোয়ারটা দেখা যাবে না।
তুমি দেখবা যে ধারা কোনটা, তাহলে ধারা হচ্ছে নিচেরটা। তাহলে আমরা সূত্র কি জানি, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই। এখন ভাইয়া এই স্কোয়ারটা তো আছে আমার উপরে, আয় কিসের উপরে, আয়ের উপরে, তাহলে ওটাকেও তো নিয়ে যেতে হবে। ওটা আসবে শুধুমাত্র এই যে জাস্ট এই সূত্রের এখানে, আর কোথাও এর চেঞ্জ নাই, ঠিক আছে। তো এটা অ্যালগরিদম আর ফ্লো চার্টে আমরা স্কোয়ার দিতে পারবো, অসুবিধা নেই, কিন্তু যখন সি প্রোগ্রাম করব তখন আর কিন্তু স্কোয়ার দিলে সি প্রোগ্রাম রিড করতে পারে না। তো সি প্রোগ্রাম লেখার সময় আমরা স্কোয়ারকে আমরা কীভাবে লিখি, পাওয়ার দিয়ে। দেখো পিও ডাব্লু, তাহলে পিও ডাব্লু যদি আমরা সাপোজ এ কমা বি লিখি তাহলে হয়ে যায় এ এর পাওয়ার বি। তাহলে আমার যেহেতু এখানে আই স্কোয়ার রয়েছে তাহলে আমার কি লেখা লাগবে ভাইয়া, আই কমা 2, তার মানে হয়ে যাবে আই স্কোয়ার। বুঝাইতে পারছি? এটা হচ্ছে পাওয়ারের কাজ, পিও ডাব্লু মানে পাওয়ার বোঝায়। হ্যাঁ, আবার এখানে তোমরা অনেকেই চাইলে আইকে 2 বার গুণ করে দিলেও হয়, আই ইন্টু আই, এটাও কারেক্ট, ঠিক আছে। তো পাওয়ার হিসাবে ব্যবহার করলে এটা আসলে এটা একটু স্ট্যান্ডার্ড আর কি, পাওয়ার যারা লেখো এই আর কি, তো এতটুকুই। তো এটা সি প্রোগ্রামটা আমরা একটু দেখবো, চলো সি প্রোগ্রামটা একটু জাস্ট দেখি। অ্যালগরিদম দেখলাম, ও সরি ফ্লো চার্ট দেখলাম, তাহলে এটার অ্যালগরিদমও তোমরা পারবা। জাস্ট ফ্লো চার্ট দেখো, অ্যালগরিদমটা জাস্ট ওই স্টেপ বাই স্টেপ লিখে দিবা। তোমাদের এখন কালকে পরীক্ষা, আমি জাস্ট দেখাচ্ছি কোন কোন টপিকগুলো পরীক্ষা আসতে পারে, এই টপিকগুলো তোমরা ধরে ধরে পড়ো ব্যাস, আর আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোই বলে দিচ্ছি। ওকে, তাহলে এটার একটু সি প্রোগ্রাম আমি লিখি, দেখো হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইস, তারপরে আরেকটা হেডার ফাইল নিলাম হ্যাশ ইনক্লুড conio ডট এইস। এরপর আমরা এখানে মেইন ফাংশন নিব, সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। দেখো ইন্টিজার হিসাবে যেহেতু এন রয়েছে আমরা এন নিলাম, আই নিলাম, এস এর মানটা ডিফাইন করে দিলাম। তারপরে যেহেতু লাস্ট সংখ্যা এন সরি, সেহেতু আমরা এখানে প্রিন্ট এফ নিব। প্রিন্ট এফ দিয়ে আমরা লিখতে পারি এন্টার লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, ইন্টার লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। ওকে, এটা তোমরা জাস্ট যে যার মতো করে লিখতে পারো, এটা লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, বা তুমি এটার এন ভ্যালু বা এক্সেট্রা। ওকে, ঠিক আছে। এরপরে আমরা কি করবো, স্ক্যানএফকে ইনপুট ফাংশন বলা হয়, প্রিন্ট এফকে আউটপুট ফাংশন বলা হয়। এখানে আমরা পার্সেন্টেজ কী নিব বলো তো, পার্সেন্টেজ ডি নিব, কারণ ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার হচ্ছে, এগুলো তোমরা জানো সবাই। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি হয়, আর ফ্লোট থাকলে পার্সেন্টেজ এফ হয়। এগুলো তোমাদের আর নতুন করে শেখানোর কিছু নয়। অ্যান্ড সাইন এন, যেহেতু এনের ভ্যালু আমরা এখানে ইনপুট হিসাবে নিচ্ছি, ও এন নিলাম। দেন আসবে হচ্ছে আমার ফর। দেখো ফর লুপের ভিতরে 3টা পার্ট থাকে টোটাল, তো ফর লুপের লাস্টে সেমিকোলন হয় না। দেখো আমি জাস্ট পার্টগুলো বোঝাই আর কি। প্রথমে ইনিশিয়াল পার্ট, তো ইনিশিয়াল পার্টে আমি ওখানে যে ধারার ইয়েগুলো লিখেছিলাম, দেখো ইনিশিয়ালি আয়ের মান ছিল এই আই কল 1, হ্যাঁ ইনিশিয়ালি আই কল 1। এরপরে সেকেন্ড, আচ্ছা এখানে জেড বোঝা আছে, এটা একটু আমি ছোটো করে মুছে দিই। দেখো ইনিশিয়ালি আই ইকুয়াল প্রথম যে মানটা থাকে 1। দেখো আমি ধারাটা একটু লিখি, 1+2+3 প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত ছিল এটা, তাই না? তাহলে ইনিশিয়ালি আয়ের মান ছিল 1, এরপরে মাঝখানে যে পার্টটা আসে সেটা হচ্ছে কন্ডিশন, অর্থাৎ আয়ের মান কত পর্যন্ত যাবে। দেখো তো আয়ের মান যাবে হচ্ছে এন পর্যন্ত, তাহলে আই লেস দ্যান ইকুয়াল এন। আর 3 নম্বর লাস্টের যে স্টেপ সেটাকে বলা হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অর্থাৎ এখানে ধারার মানটা দেখো তো এদের মধ্যে কত করে পার্থক্য গিয়েছে, 1 করে। তার মানে এখানে আই ইকুয়াল আই প্লাস 1, 1 করে ধারার ভিতরে পার্থক্য বেড়েছে। বুঝাইতে পারছি? তো এটুকু লিখলাম, লেখার পরে আমার আর যেটুকু বাকি আছে আমি এই পাশে দেখি মানে কমপ্লিট করি। দেখো এরপরে আসবে হচ্ছে স্টেটমেন্ট পার্ট। স্টেটমেন্টের ভিতরে আমাদেরকে সূত্রটা লিখে দিতে হয়, এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই। এই যে দেওয়ার পরে আমাদের লাস্টের স্টেপ হচ্ছে ফলাফল দেখার। দেখো প্রিন্ট এফ ফলাফল আউটপুট ফাংশন, যেখানে আমাদের পার্সেন্টেজ ডি দিয়ে এই যে রেজাল্টটা আছে কার ভিতরে, দেখো তো এই যে এস এর ভিতরে, সরি এই যে এস, জাস্ট এখানে এস দিয়ে দিবা। দেন এখানে আমাদের আসবে রিটার্ন জিরো ফাংশন, রিটার্ন জিরো। এই রিটার্ন জিরো কার জন্য আসে জানো, হ্যাশ ইনক্লুড কনিও ডট এইস এর জন্য। হ্যাঁ, তো এরপরে আমার প্রোগ্রাম শেষ করে দিলে প্রোগ্রাম শেষ। তো এই ছিল মোটামুটি 5 অধ্যায়ের প্রোগ্রামিং থেকে যেটা যেভাবে অ্যান্সার করতে হয় এতটুকু দেখাই দিলাম। তো এর ভিতর থেকে তোমরা আশা করি প্রশ্ন পাবা, অ্যান্সার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ম্যাক্সিমাম আমি যে কোশ্চেন বা যতগুলো কোশ্চেন লিখলাম বা আমি মুখ দিয়ে যত কোশ্চেনের কথাগুলো বললাম, এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তো আশা করা যায় তোমাদের ভালো একটা পরীক্ষা হবে। তো চলো আমরা এর পরবর্তী চ্যাপ্টার 6 অধ্যায় শুরু করি। আচ্ছা দেখো 6 অধ্যায় থেকে আমরা বেশ কয়েকটা ক দাগ লিখে রেখেছি, যেখান থেকে আসলে ক দাগ আসার মতো সম্ভাবনা খুবই ইম্পর্টেন্ট।
দেখো ক দাগের ভিতরে ডিবিএমএস বা আরডিবিএমএস এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়। ডিবিএমএস, আরডিবিএমএস কি, তারপরে এসকিউএল কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এসকিউএল কি? এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে কোয়েরি বলতে কি বোঝো? কোয়েরি মানে হচ্ছে শর্ত সাপেক্ষ তথ্য খুঁজে বের করা, মূলত কোয়েরি বোঝায়। তারপরে এনটিটি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কি এর ভিতরে এই যে তোমার প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি, তিনটাই আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি অল্প কয়েকটা জিনিস লিখেছি যেগুলো আসলে ইম্পর্টেন্ট জিনিসই লিখেছি, এর বাইরে আমি কিছু লিখি নাই। তো এগুলো তোমাদের এতটুকু পড়তে হবে, ঠিক আছে? এতটুকু যদি না পড়ো তাহলে তো আর একটা চ্যাপ্টার থেকে যদি 5টা 6টা ক দাগ না পড়ো তাহলে অ্যাটলিস্ট তোমাকে পরীক্ষা যাওয়ার মতো কোনো ভালো প্রিপারেশন তোমার নাই। হ্যাঁ, আমি বলি দেখো আইসিটিতে শুধু A+ না, আইসিটিতে 90+ মার্কস পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে অল্প একটু পরিশ্রম করতে হবে। অন্যরা দেখা যাচ্ছে যেভাবে পড়ে, তোমাকে একটু ভিন্ন স্টাইলে পড়তে হবে। পড়াশোনাকে একটু নিজের মতো করে গুছিয়ে পড়লে দেখবা যে আসলে 90+ মার্কস পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো এইগুলো তোমাদের পড়তে হবে ক দাগের জন্য এগুলো। আর খ দাগের জন্য দেখো আমি কয়েকটা খ দাগ বলি। সেটা হলো দেখবা যে কিছু কিছু খোদা গেছে ডেটা নিরাপত্তা, এনক্রিপশন। হ্যাঁ, এটা আছে কার্যকরী পদ্ধতি। তারপরে রিলেশনশিপ তৈরি করার শর্ত দিতে পারে, যে ডেটাবেজের রিলেশন তৈরি করার 2টি শর্ত লেখো। তারপরে এসকিউএলকে ডেটাবেজের হাতিয়ার বলা হয় কেন ব্যাখ্যা করো। প্রাইমারি কি ও ফরেন কি এক নয় ব্যাখ্যা করো। হ্যাঁ, এগুলো আসতে পারে। ডেটা সুরক্ষার পদ্ধতি ব্যাখ্যা করতে বলতে পারে। শর্টিং ও ইন্ডেক্সিং এক নয়। শর্টিং এবং ইন্ডেক্সিং বিষয়টা দেখো আমি একটু বলি। শর্টিং মানে হচ্ছে সাজানো। শর্টিং মানে কি? সাজানো। আর ইন্ডেক্সিং মানে হচ্ছে সূচিপত্র, যেগুলো আমাদের প্রথমেই সূচিপত্র হিসেবে দেওয়া থাকে। আর শর্টিং হচ্ছে সাজানো, একের পরে এক, স্টেপ বাই স্টেপ। এটাই হচ্ছে মূলত শর্টিং ও ইন্ডেক্সিং এর পার্থক্য। আর আরও একটা আসতে পারে যেগুলো হচ্ছে গোপনীয়তা, ডাটা নিরাপত্তার প্রধান হাতিয়ার, এটা ইম্পর্টেন্ট। বড় বড় প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যাখ্যা করে, এটা আসতে পারে। এই আর কি মোটামুটি এই ক এবং খ দাগগুলো এগুলো পড়লে তোমাদের হয়ে যাবে। আর এখন আসো আমরা একটু গ দাগ দেখি, এখান থেকে মূলত যে কোন কোন জায়গা থেকে গ দাগের কোশ্চেন বেশি আসে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট গ এবং ঘ, যেখান থেকে বলে দেবো ইনশাল্লাহ একটা কোশ্চেন বলবো, একটাই পরীক্ষা আসার সম্ভাবনা একদম 100%। দেখো গ এবং ঘ দাগের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, গ দাগের জন্য প্রথমে বলি, এখানে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা করে গ দাগ বলে দিব। যে গ এর জন্য সর্বপ্রথম বলবো ডেটা টাইপ। ডেটা টাইপ ব্যাখ্যা করো। বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে, এই ডেটা টাইপ ব্যাখ্যা দিতে পারে। বিভিন্ন ধরনের ডেটা টাইপ যেমন আমি তোমাদেরকে একটু বলি যে টেক্সট ডেটা টাইপ রয়েছে, তারপরে কি বলে ইন্টিজার ডেটা টাইপ রয়েছে, তারপরে রয়েছে রিয়েল নাম্বার। হ্যাঁ, তারপরে রয়েছে আমাদের ডেট, তারপরে রয়েছে হচ্ছে কারেন্সি, এই আর কি। তো আরও বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে, মোটামুটি এগুলো আমি বললাম। এগুলো থেকেও ডেটা টাইপের ব্যাখ্যাগুলো আসতে পারে। তোমার এরকম বিভিন্ন 2টা পাশাপাশি টেবিল দিল, দিয়ে বললো যে উদ্দীপকের টেবিল 2টার ভিতরে কী কতগুলো ডেটা টাইপ রয়েছে ব্যাখ্যা করো। এটা ঘ দাগে আসার সম্ভাবনা একদম 100-100। আর এখান থেকে ঘ দাগের জন্য বলি, ঘ দাগের জন্য যদি বলি সেটা হচ্ছে রিলেশনশিপ ডেটাবেজের। ডেটাবেজের রিলেশনশিপ কি? তোমাদের ডেটাবেজের 3 প্রকারের রিলেশনশিপ রয়েছে, দেখবা বইয়ের দেওয়া রয়েছে। 1-to-1 রিলেশনশিপ, একটা আছে 1-to-many রিলেশনশিপ, এবং আরেকটা আছে দেখবা many-to-many রিলেশনশিপ। many-to-many রিলেশনশিপ, ওকে। যেখানে এই মেনি টু মেনি রিলেশনশিপের ভিতর থেকে একটা এমসিকিউ বের হয়, সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ থেকে নতুন একটা টেবিল তৈরি করতে হয়, যে টেবিলের নাম হচ্ছে জাংশন টেবিল। জাংশন টেবিল বুঝাইতে পারছি? একটা এমসিকিউ যে কোন রিলেশনশিপে জাংশন টেবিল ব্যবহৃত হয় বা জাংশন টেবিল তৈরি করা যায়। তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ থেকে আমাদের জাংশন টেবিল ব্যবহার বা তৈরি করা যায়। তো দেখো 1-to-1 রিলেশনশিপ বলতে বোঝা যাচ্ছে আমাদের এরকম পাশাপাশি 2টা টেবিল দিবে, এই 2টা টেবিলের পুরো একটা ফিল্ড হুবহু মিলে যাবে। ধরো এই টেবিলের ফিল্ড, এই টেবিলের ফিল্ড, এই 2টা একবারে হুবহু মিলে যাবে। যদি এখানে রোল থাকে, ধরো আমি তোমাকে একটু বড় করে দেখাই এরকম, যদি যে এখানে একটা রোল বা এখানে আইডি লেখা আছে, এখানে 101, 102, এখানেও পাশাপাশি আরও একটা টেবিল রয়েছে যেখানে আইডি লেখা,
এখানেও 101 থাকবে, 102 থাকবে এরকম। তাহলে এই বলবে উদ্দীপক, এটা ধরো উদ্দীপক ক, এটা বললো খ উদ্দীপক, বললো যে উদ্দীপক টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ বিদ্যমান ব্যাখ্যা করো। তাহলে তুমি কিভাবে বুঝবা যে এই দুইটা টেবিলের ভিতরে কি ধরনের রিলেশনশিপ আছে? দেখবা 1 to 1 বলতে বোঝায় একটা টেবিলের ফিল্ডের সাথে অন্য একটা মানে সেকেন্ড টেবিলের ফিল্ড সেম একবারে হুবহু মিলে যাবে। যেমন এই টেবিলের আইডি আছে, এই টেবিলেও আইডি আছে, রোল আছে 101, 102, এখানেও 101 আর এখানেও 102। তাহলে এই দুইটার ভিতরে 1 to 1 রিলেশনশিপ বিদ্যমান। তুমি এখানে প্রথমে কি ব্যাখ্যা দিবা যে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 এর ভিতরে 1 to 1 রিলেশনশিপ বিদ্যমান, নিচে ব্যাখ্যা করা হলো। ব্যাখ্যা করার জন্য তুমি কি করবা, এই টেবিল দুইটা সেম আঁকবা, আঁকার পরে তুমি ঠিক এই যে এইভাবে করে তুমি এখান থেকে এদের সাথে কি করে দিবা, এই লিঙ্ক আপ করে দিবা এবং এখানে নিচে লিখবা চিত্র যে 1 to 1 রিলেশনশিপ। বুঝাইতে পারছি? তো এই 1 to 1, 1 to many এগুলো আমার আরও প্রিভিয়াস ভিডিও আছে কিভাবে 1 to 1 রিলেশনশিপ হয়, 1 to many হয়, many to many হয়। তোমরা চাইলে আমার প্রিভিয়াস ওই ভিডিওগুলো দেখে 1 to 1 রিলেশনশিপ, 1 to many, many to many রিলেশনশিপ থেকে যত সমস্যা আছে সব সমাধান পারবা। তো আমি আজকে জাস্ট মূলত ভিডিওটা মেক করেছি কি জন্য, যে যে টপিক থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে সেই টপিকগুলো জাস্ট রিমাইন্ড করে দেওয়া এবং মোটামুটি একটু বুঝিয়ে দেওয়া আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 6 পর্যন্ত টোটাল আমি এখানে ব্যাখ্যা দিলাম এক ক্লাসে, যেটাকে আমি বলেছি শিওর শর্ট। এই যে শিওর শর্ট ক্লাসটা আমি আজকে নিলাম, আমি আশা রাখি আজকের ক্লাস থেকে 80%, 100% বলবো না, 80% অ্যাটলিস্ট তোমরা কমন পাবা, আমি আশা রাখি। তোমাদের জন্যই আমার এই যত চেষ্টা, যত পরিশ্রম। তো তোমরা আমাদের ভিডিওগুলো, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবা, যারা ফেসবুক থেকে দেখবা পেজটাকে ফলো দিবা, এই আর কি। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। শনিবারে তোমাদের আইসিটি পরীক্ষা কার কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখা হবে, আল্লাহ হাফেজ।